এটা বেশ তেল তেলে না। তো দেখুন আর একটা ট্যাংরা, এত সময় রিঠা ট্যাংরা বাজছিল, এটা হচ্ছে সোন গাগরা। দেখুন এটা টেস্ট কেমন? এটা কিন্তু একটু অন্য ধরনের। ট্যাংরা মাছের অনেক ধরনের জাত থাকে, এটা আরেকটি অন্য ধরনের জাত। রিঠা ট্যাংরা টেস্ট বেশি। হ্যাঁ, ওই ট্যাংরাটার টেস্টটা বেশি। রিঠা ট্যাংরা টেস্ট বেশি, এটা টেস্ট কম। এই দেখুন দেখুন ও নড়ছে, দেখুন রিঠা ট্যাংরাটা আছে সেটাই আছে। চালে একটি বড় মাছ পড়েছে, কি মাছ বোঝা যাচ্ছে না। ও এটা সব থেকে বড়, এটা বড় বাবা, সেই সাইজ, দারুন সাইজ, বেশ বড় সাইজ। আমি করে এত এই বাবা, সত্যি কথা এত বড় মাছ ছাড়াতেও বিশাল সমস্যা। দেখুন বাহ বাহ বাহ, এটা সবথেকে বড় মাছ এখনো পর্যন্ত আমাদের কাছে। দেখুন কাটা ছাড়ানোর স্টাইলটা এবার দেখবেন। দেখুন মাছ রয়েছে মনে হচ্ছে। এই দেখুন কাটা ভেঙে দেখুন দিল। এইভাবে কাটা ভাঙছে দেখুন, কারণ ট্যাংরা মাছের কাটা থাকে জানেন আপনারা। কাটা থাকলে চালাতেও পারবে না। এই কাটা ভেঙে তো দিল, এই এবার সাইজটা মাছটা বেশ ছাড়াবে। বড়। ভালো বড় সাইজ। এমন সাইজের মাছ পেলেও তাও মনটা শান্তি পেতাম। এরকম যদি আরো কতগুলো পেতাম, ক্যারেট ভরে যেত, তাহলে খুব ভালোই লাগতো। হ্যাঁ আরো মনটা ভালো হতো হ্যাঁ, দু পাঁচটা ইলিশ পেলে। ইলিশ আসলে মনটা ভালো হয়ে যেত। ঠিকই বলেছে দাদা। দেখুন প্রায় 2 কিলো। 2 কিলো সাইজের ট্যাংরা। না ওইভাবে না, বুকের সামনে, বুকের সামনে স্টাইলটা মানে ধরাও খুব চাপ। ইলিশের গনে, সাইজ হবে। ইলিশের গনে এটা হয়েছে, তো এটাই আপাতত সবথেকে বড়। তো আপাতত এই রিঠার সাথে কেমন ম্যাচ করছে দেখি। এটা যে সবথেকে ও ক্যারেটের পুরো সমান, সবথেকে বেশ ডাকছে, অনেক কটা রিঠা হয়েছে। ইউনিক। তারপরে দেখাচ্ছি। তো দেখুন আর একটা মাছ বাঁধলো চটা বেলে। দেখুন মাছটা দেখেছেন কেমন, মাথাটা পুরো কিরকম চ্যাপ্টা। দাম আছে বাজারে? চটা বেলে বাজারে 200 টাকা 250 টাকা কিলো। লেজটা দেখ, লেজটা অবতারের দেখুন, সেই ও। নিজের মতো লাগছে। লেজটা দেখেছেন? আবতার। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এই সুন্দরবনে কিভাবে নৌকায় করে তারা বিভিন্ন যে নদী আছে বা খাড়ি আছে সেই খাড়িতে গিয়ে মাছ ধরে, এবং আমরা কিভাবে পৌঁছালাম সেখানে এবং জাল ফেলে কি মাছ পেলাম, সমস্ত কিছু আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো তারা এই মাছ ধরতে তাদের থাকতে হয় এই নৌকার মধ্যে, এখানেই রান্নাবান্না করতে হয় এবং যে মাছ পাই সে মাছ কিন্তু রান্নাবান্না করে খেতে হয়। তারপর সকালে আবার এক চালান জাল ফেলে আবার তারা ফিরে যায় যে যার বাড়ি। তো আমরা নৌকাতে স্টে করব সারা রাত। একদম পাশেই থাকবে জঙ্গল, সেই জঙ্গলের 100 মিটার দূরেই হয়তো আমাদের নৌকা থাকবে। সেখানে আমরা সারা রাত ধরে স্টে করব এবং খাওয়া দাওয়া করব। তো কি রান্না হচ্ছে, কি কি খাচ্ছি, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের তো যা আশা করে এসেছিলাম ইলিশ ধরবো, মা সহযোগিতা করেনি মোটামুটি ইলিশের দিক দিয়ে, কিন্তু অন্য মাছ দিয়ে পড়েছে। আবার আমরা মোটামুটি ইলিশ না ধরে আমরা যাচ্ছি না, সকালে আবার খাওয়া মারবো। তো কি কি মাছ আমরা পেয়েছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। কি গো, তাই তো? হ্যাঁ একদম। তো চলো দেখাই আগে মাছগুলো। সব বড় বড় রিঠা ট্যাংরা, একদম সাইজের রিঠা ট্যাংরা। এই যে ভাই, এটা খাওয়া হবে তো রাত্রে? একদম, হ্যাঁ, হ্যাঁ এটাই খাওয়া। বড়টাই খাওয়া হবে। এই বড় রিঠা ট্যাংরা, এর যে মজা, ও হো, একদম জ্যান্ত। তারপর দিলে তো একদম পুরো অসাধারণ লাগবে। মাখন মাখন। অসাধারণ লাগবে। এই যে নদীর রিঠা, হ্যাঁ, এর মজাই আলাদা। আর তার সঙ্গে অনেক মাছ পেয়েছি, ভোলা মাছ পেয়েছি। যেমন এই যে এটাকে বলা হয় তোমার এটা হচ্ছে তোমার ভোলা, কোটে ভোলার একটা জাত, তাই তো? হ্যাঁ এটা কোটে ভোলার একটা জাত। আর এটা হচ্ছে তোমার পোয়া ভোলা। সাইজ দেখেছো? পোয়া ভোলা। পোয়া ভোলা। পোয়া ভোলা এটা, ঠিক আছে। আমি পোয়া ভোলা। আর এই মাছটা কিন্তু এখন মার্কেটে মিনিমাম 300 টাকা 350 টাকা করে কেজি, কিলো এই মাছটা। হ্যাঁ, সঙ্গে আমদি আছে, গোল্ডেন ফিশ একদম। আমাদের একেবারে গোল্ডেন কালার পুরো। আমদি কালার গুলো দেখেছো? পুরো অসাধারণ কালার। সোনা কেনা লাগবে না, আঁশ দিয়ে সোনার আংটি হয়ে যাবে নাকি? দারুণ কালার। আচ্ছা, আর একটা ইউনিক মাছ পাওয়া গেছিল। হ্যাঁ, সেটা হচ্ছে একটা মাছ ইউনিক মাছ পাওয়া একটা তো যায়। মানে বেলে ছিল, আর একটা ছিল দামি মাছ। চটা বেলে। গুড়জালি। এটা হচ্ছে চটা বেলে। আর এই কাঁটাগুলো দেখো কত ধার ধার, এই পাশে দেখেছো? এই যে ভীষণ যার জন্য এই মাছটা ছাড়ানোর সময় খুব সতর্ক। একবার যদি এরকম করে মেরে দেয় না, নাকটা একদম পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। খুব যন্ত্রণা করে নাকি? ভীষণ। এই যে গুড়জালি। আর গুড়জালি। মাছটা কোথায় গেল? গুড়জালিটা বের করো, দামি মাছ যেটা ছোট হলেও। একটু ছোট হলেও মাছটা এত ছোট, একটু বড় বাঁধতে পারিনি মা গো।
হ্যাঁ, আর এই যে হচ্ছে গুড়জালি, আমরা কেউ চিনতে পারছো এই মাছটাকে বলো? শিবাজি তাকে নিয়ে এসে 3.5 কেজি সাইজের গুড়জালি খেয়েছি নদীতে ধরে। মাছ ধরে ওটাই রেকর্ড হ্যাঁ, সুন্দরবনের। হ্যাঁ, সেই গুড়জালি কিন্তু ছোট সাইজটা হচ্ছে এটা। তো চলো বন্ধুরা, আর কি বলবো, মাছটা গুড়জালি এখন মাছের দাম কি রকম আছে? ওটা 500, 550, বড়টা হলে 700, 750 কেজি, তাই তো? কিলো হ্যাঁ, কিলো। খাসির মাংসের মতো দাম। তো এই যে মাছগুলো এখন খাওয়ার জন্য রাখা হচ্ছে, এগুলো কিন্তু আজ রাতে রান্না হয়ে আমরা জ্যান্ত রাতের খাওয়া দাওয়া হবে। খাওয়ার মজাই আলাদা। একদম টাটকা জ্যান্ত মাছ। আর এটাই কিন্তু সব থেকে বড় রিঠা ট্যাংরা। 1.5 কিলো ওজন হবে ট্যাংরাটার। হ্যাঁ, আর আমাদের মাছগুলোর কালার দেখেছেন? দারুণ, বাজারে পুরো লাল পাওয়া যায়, এগুলো একদম গোল্ডেন কালার, সব কালার দিয়ে বিক্রি করে। কালার দিয়ে বিক্রি করে না। আর এগুলো একদম টাটকা, কোনো কালার নেই, একদম সলিড যাকে বলে। দেখুন বেশ কয়েকটা আমাদের মাছ পাওয়া গেছে। অত বেশি রাখতে হবে না। হবে কটা হবে আমার হ্যাঁ ভাজা? হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। ভাজা কটা হবে? হ্যাঁ হ্যাঁ, অনেক। তো এই আমাদের মাছ ভাজা হবে এবং রিঠা ট্যাংরা ঝোল বা যেটা করা হবে আর কি। আরে খাবে তো ধরা মাছ, দেখুন। তো কেনা মাছ না। চলুন দেখি নিয়ে আর দুটো খাও, সবাই তো খাবে। পরাটায় সব উপর তুলে রাখ। তো দেখুন এই যে এই কটা মাছ আমাদের খাওয়া দাওয়ার জন্য নেওয়া হলো। তো এখানে মিনিমাম 3-4 কিলো মাছ আছে, কারণ এই যে মাছটা দেখছেন, এই যে মাছটা দেখছেন রিঠা ট্যাংরা, এর ওয়েটই কিন্তু প্রায় 2 কিলোর কাছাকাছি, কি 2 কিলোর বেশি হবে। আর আমাদের মাছগুলো তো দেখতেই পাচ্ছেন কত বড় সাইজের। তো চলুন এই মাছগুলো এখন কাটা হবে, সবাই মিলে আমরা হেল্প করে মাছগুলো কাটাকুটি করে রেডি করে তারপরে রান্না বান্না হবে। আর দেখুন এই যে কি ভাঙতে হবে না, বরফ রাখা রয়েছে, এভাবেই এই বরফের উপর কিন্তু যে মাছ ধরা হলো সব এই বরফের মধ্যে চলে যাচ্ছে। দেখুন তো এই মাছগুলো তো দেখলেন, এভাবেই কিন্তু মাছ যারা ধরে তারা কিন্তু এভাবেই স্টোর করে রেখে দেয়। দেখতে পাচ্ছেন যে বরফটা, এটা কিন্তু অনেক সময় থাকবে, অত সহজে গলবে না। আর বরফের মধ্যে মাছগুলো রাখলে কি মাছগুলো নষ্ট হবে না, কারণ বাড়ি যাবে যেতে যেতে কাল প্রায় বিকেল, যাতে মাছগুলো সুন্দরভাবে ভালো দামে বিক্রি করতে পারে। এভাবেই কিন্তু সুন্দরবনের মৎস্যজীবীরা মাছ ধরে এবং স্টোর করে, যাতে মাছগুলো নষ্ট না হয়। তো দেখুন এই যে এদিকে কিন্তু মাছ কাটার কাজ চলছে, বেশি হওয়ার জন্য না, এভাবে কিন্তু দা দিয়ে মানে এই যে সমস্ত মাছ কাটতে হবে, যেহেতু বটি ওসবের ব্যবস্থা কিন্তু নেই, নৌকার উপরে রাখাও সম্ভব না। ওই জায়গাটা নিয়ে নিয়েছে, তো এইভাবেই সব এক এক করে সমস্ত মাছ কাটতে হবে, সবাই ভিডিওটা করতে পারে। আর তারপর রান্না করে তারপরে কিন্তু হবে খাওয়া দাওয়া। আর সুন্দরবনের যারা মাছ ধরতে যায় তারা কিন্তু প্রতিনিয়ত এমনভাবেই তারা তাদের জীবনটা চালায়, বেশ কষ্টের জীবন। আর এদিকে কিন্তু রেডি হচ্ছে এই যে চাল, এদিকে একদম চাল রেডি, এদিকে ভাত রান্না হবে। উত্তম দা তার জন্য সবকিছু মানে রেডি করছে, হ্যাঁ, আর সব কিছু রয়েছে এখানে, তেল মশলা মানে যার আগে সব। যা যা লাগবে সব কিন্তু নৌকার মধ্যে রয়েছে। আর এখন রান্নার জন্য প্রস্তুতি চলছে এখন। দেখে এদিকে তো মাছ। তো দেখুন নৌকার ভিতরে কিন্তু এভাবে গ্যাস সেট করা রয়েছে, দেখেছেন? তার উপরে কিন্তু এই যে ভাতের হাঁড়ি বসানো রয়েছে, বা চা হবে এখন, তারপরে ভাত বসানো হবে। এভাবেই কিন্তু সুন্দরবনের যারা মাছ ধরে তাদের জীবনযাপনটা কিন্তু ঠিক এমনই। তো চলুন দেখুন, রান্না হবে, খাওয়া দাওয়া হবে, সব কিছুই হবে। তো সবটা আপনাদের আস্তে আস্তে দেখাবো। দেখুন বড় মাছটা কাটা হচ্ছে, মাছে দা কিন্তু ধার প্রচুর দেওয়ার তেল পরে- হবে, ঠিক আছে? প্রায় 1 বাটি তেল হয়ে যাবে। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, প্রচুর তেল, এখন ঠান্ডার সময় না, হ্যাঁ, আচ্ছা, মাছে আচ্ছা। প্রচুর তেল এখন। মাথাটা ভালোই শক্ত, ওই মাথা। ওই যে সময় হয়ে যাবে একটা শট নেব, ওই যে কমপ্লিট হয়ে গেল কাটা। তো আমরা বসে রয়েছি নৌকার মধ্যে। তো এদিকে দেখতেই পাচ্ছেন, ওদিকে উত্তম দা আলু চুলছে, রান্না বান্না মানে শুরু করতে হবে, কারণ রাত প্রায় 9টা বাজে। আর এদিকে মাছ কাটা তো চলছে, আর তার সাথে মিন্টু গান ধরেছে। মিন্টুর গলা কিন্তু অসাধারণ, আগেও আপনাদের অনেক ভিডিওতে মিন্টুর গান শুনিয়েছি। তো একটা গান শোনাবো মিন্টুর গলা থেকে, দারুণ একটা গান করছে। তো দাদা ওদিকে আলু টালু ছুলছে, তাই তো দাদা? হ্যাঁ, মশলাপাতি করছি এখন। আলুটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি ছুলে, আর এখন মশলাপাতিটা রেডি করছি। ওদিকে দার কাজ সম্পূর্ণ হয়ে গেলেই কাটাকাটি আমার কমপ্লিট, ভাতও কমপ্লিট, রান্না পুরো তরকারি বসিয়ে দেবো, মাছ একদম। তা তার মধ্যে অরিজিৎ সিং এর গান ভালো লাগে দাদা? অরিজিৎ সিং তোমার প্রাণ। প্রাণ, তাহলে প্রাণকেই আরো প্রাণ প্রজ্জ্বল করে দিই। হ্যাঁ, তো বাংলা গান অরিজিৎ সিং এর, মানে রান্না করতে করতে গান শোনা আচ্ছা, একটা আলাদা অনুভূতি না? আর আমি এমনি গান পাগল, খুবই গান খুব ভালো। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, তাহলে একসাথে তাল মেলাও, এটা বাংলা গান। ওইটা না, অরিজিৎ সিং এর করছি, দেখো। ও আচ্ছা আচ্ছা। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চায় হৃদয় তোর সারা। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চায় হৃদয় তোর সারা। রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চায় হৃদয় তোর সারা। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে, দে ভিজিয়ে শুধু যেন আখি না ভেজে, জানি না কি ভাবি তাকে বলিয়ে আমি, কত রাগ থেকে যাবে হয়ে বেনামি। মরমিয়া মন মানে না এখন কেন সে বাবরায়, রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, আজ হৃদয় তোর সারা। বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, তো দেখছেন চলছে কিন্তু নৌকার উপরে, ওদিকে রান্না বান্না, এদিকে গান, এভাবেই কিন্তু আমরা নৌকার উপরে সময়টা কাটাচ্ছি। আর মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে রান্না বান্না করে আমরা চেষ্টা করব ঘুমিয়ে পড়ার, কারণ কাল ভোরবেলায় উঠেই আমাদের কিন্তু আবার জাল ফেলার একটা কাজ রয়েছে। আজ ইলিশ আমরা পাইনি, কিন্তু কাল ইলিশ আমরা ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা, হ্যাঁ চেষ্টা চালিয়ে যেতে হবে। ইলিশ না পেলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু ইলিশের একটা গুণ চলছে। তো চলুন রান্নাবান্না হোক, খাওয়া দাওয়া করব এবং কী কী আজকে মেনুতে থাকছে সব আপনাদের দেখাবো। দড়ি বেঁধে তো দেখুন ভাত হয়ে গেছে, ভাত উপর দিচ্ছে, দেখুন ভাত থেকে যে ফ্যানটা, সেই মানে ফ্যানটা বার করা হচ্ছে। আর এদিকে দেখুন মাছ কিন্তু পুরো কেটে রেডি করা, শুধু একটু গরম জল দিয়ে ধুয়ে মাছটাকে পরিষ্কার করতে, যেহেতু নোনা জলের মাছ। তো প্রায় কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট, শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। আর সাথে আছে আমুদি মাছ ভাজা, সুন্দরবনের ট্রেডিশনাল মাছ। আচ্ছা সুন্দরবনের আমুদি মাছ ভাজা আর কাঁকড়া। তুমি যাবে নিয়ে আসবে আমুদি মাছ ভাজা, তোমাকে দেবে। আমুদি মাছ ভাজা তো মাছ, তার নাই চিংড়ির পকোড়া। কিন্তু ওরা যে আমুদিটা দেয়, আমাদের এই আমুদিটা অনেক আলাদা। ওরা হচ্ছে এটা হচ্ছে একদম তাজা আমুদি। সেই মাছটা খেতে দেয়। আর তো দেখছেন এটাই কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার, এই নৌকার উপরে স্টে সারা রাত, মানে এইভাবেই আমরা সারা রাত নৌকার উপরে থাকবো একদম সকাল পর্যন্ত। তারপর আমরা মাছ ধরে তারপরে বাড়ি ফিরবো। তো দেখুন কড়াই কিন্তু গরম হয়ে গেছে, তেল গরম হচ্ছে, আর এই যে ওদিকে রয়েছে আমুদি মাছ, এখন কিন্তু আমুদি মাছ ফ্রাই হবে। দেখুন আমুদি মাছ ফ্রাই হচ্ছে, তারপরে কিন্তু ওদিকে চিংড়ি যেটা, সরি ট্যাংরা, যেটা রিঠা ট্যাংরা, সেই ট্যাংরা কিন্তু ওদিকে একদম তেল লবণ লাগিয়ে হলুদ লাগিয়ে রাখা রয়েছে, তারপরে রান্না হবে। আর উত্তমদা কিন্তু মানে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে করছে। পিওর খাঁটি সরষের তেল তো। তো যে মাছ আমরা ধরলাম আমুদি মাছ, তারপরে দেখালাম কেটে একদম পরিষ্কার করে দিলেন জেঠুমশাই। তো ট্রাই করে দেখবো, ফ্রাইও হয়ে গেল, ট্রাই করে দেখবো যে মাছটার কেমন টেস্ট। আমরা কিন্তু সুন্দরবনে ঘুরতে এসে, সুন্দরবন ভ্রমণে আমরা খেয়েছি, সেই টেস্ট আর এই টেস্টের মধ্যে কতটা পার্থক্য সেটা দেখবো। কাকা তুমি বলো মাছটা কিরকম খেলে? মাছটা সুস্বাদু আর অসাধারণ খেতে। মানে
মানে আমাদের দিকে যেসব আমুদিয়া মাছ সত্যি আলাদা, মানে জ্যান্ত মাছ আর ওই কালার দেওয়া মাছের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। একদম নদী তো থেকে সেটা ধরে টাটকা না খেলে বোঝা যাবে না। একদম অন্য দারুণ, রকম দারুণ। একটা স্বাদ লাগে, দুর্দান্ত স্বাদ, এইরকম স্বাদ আমি ভুলবো না। তো ঘড়ির কাঁটায় সময় এখন প্রায় রাত 10টা। ওদিকে উত্তমদা রান্না করছে, রান্না প্রায় শেষ, আর কিছু সময় লাগবে। আর এদিকে জেঠুমশাই বসে রয়েছেন, উনি কিন্তু এই সুন্দরবনে মাছ ধরার ওনার প্রায় 30 বছরের অভিজ্ঞতা। তো ওনার মুখ থেকে ওনার জীবনের কিছু ঘটনা, মানে এত বছর মাছ ধরছে জঙ্গলের ভিতরে, কোনো না কোনো দিন বাঘের সম্মুখীন হয়েছে বা বাঘ দেখেছে, এমন কিছু ঘটনা তো অবশ্যই আছে। তো ওনার মুখ থেকে সেই ঘটনা আমরা জানবো এবং আপনাদের সামনে সেই ঘটনা শেয়ার করব। তো নমস্কার আপনাকে। তো আচ্ছা, আপনার জীবনে আপনি তো 30 বছর ধরে বিভিন্ন প্রান্তে এরকম খাড়ি জঙ্গলে বিভিন্ন মানে আর কি জীবন হাতে নিয়ে মাছ কাঁকড়া ধরে জীবন নির্বাহ করছেন। সাথে উত্তম দাও আছে, উত্তম দার কাছ থেকে কিছু শুনবো। তা আপনার জীবনে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা বলুন যে আপনার মাছ ধরতে গিয়ে কি কি বিপদের সম্মুখীন হতে হচ্ছে, কি কি দেখেছেন? মাছ ধরতে গিয়ে বিপদের একটা এই সুন্দরবন জঙ্গলে বাঘ, বাঘের সামনেও পড়েছি, ডাকাতির হাতেও পড়েছি। ডাকাত? হ্যাঁ, মানে সেটা কত বছর আগে? হ্যাঁ, কত বছর আগে? তাই এখান থেকে 30 বছর আগে। ও আচ্ছা আচ্ছা সেই সময় ডাকাতও ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা সুন্দরবনে কি লুট হতো নৌকা টোকা নাকি? হ্যাঁ, বাংলাদেশে মধু কাটা নৌকো ডাকাতি করতো বাংলাদেশের লোক। আচ্ছা আচ্ছা। এই যে ইন্ডিয়ায় চলে এসছে, ওরাও মধু কাটতো। আর আমাদের সঙ্গে যদি দেখা হতো, ওরা থাকতো হচ্ছে 10 জন 15 জন করে, আর আমরা মধু কাটতে গেলে আমাদের থাকি আমরা 5 জন 6 জন। আচ্ছা, ওই ডাকাতদের কাছে কি কোনো অস্ত্র ফস্ত্র ছিল? অত দাও থাকে, তারপরে বল্লভ থাকে। বন্দুক টন্দুক কিছু ছিল? না, বন্দুক সেই সময়কারে ছিল না। 30 বছর আগে বন্দুক না থাকারই কথা। আচ্ছা আচ্ছা। বন্দুক ছিল না। এখন 5 জন লোক 11 জন লোকের সঙ্গে তো হ্যাঁ, মারামারি করে কখনোই পারে। সম্ভব না পেরে ওঠা। সে নৌকোয় উঠে মধু ফধু সব নিয়ে যেত। এগুলো ডাকাতির পর্বে বাঘ আমার সামনে তো লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বলি অ্যাক্সিডেন্ট। যদি কোনো লোক বাঘে নিয়ে যায় বলি অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, কিছুদিন আগে আমি মাঝখানে আবার মনে করিয়ে দেবো, আপনাদের এই 10-5 দিন আগেই তো মনে হয় আপনাদের এই আইল্যান্ডটায় বাঘ উঠে এসেছিল নাকি? বাঘ উঠেছিল, সমবায় উঠেছিল। প্রতি বছর আসে। মানে আপনাদের রিক্সেও থাকতে হয় তাই তো? হ্যাঁ, আমার যেখানে বাড়ি ওইখানে এখান থেকে 20 বছর আগে প্রতি বছর বাঘ আসতো। আমাদের গরু তখন ওই গোয়ালে থাকতো, গরু বাঁধা থাকতো না, ছাড়িয়ে দেওয়া থাকতো। 5টা গরু মারে এক রাত্রে বাঘে? বাঘে, বাবার নিজের গরু? আমাদের নিজের গরু 5টা গরু এক এক রাতে? এক রাত। মানে গরু মেরে কি ওই গরুগুলো টেনে নিয়ে চলে যেত বাঘে? একটা গরু নিয়ে গেছে, আচ্ছা, একটা নিয়ে গেছে। নিয়ে যেত আর 5টাকে মেরে থুয়ে যেত? 5টারে জখম করেছে। আচ্ছা আচ্ছা। ওই বাড়িতে আমাদের, সেই বাড়িতে এখন আমি থাকি। ওখানে আশ্বিন মাসে ডাকাতি হয়। এই ওই তোমার হচ্ছে আশ্বিন মাসে নয়, আষাঢ় মাসে ডাকাতি হয় এই বাড়ি আমাদের। ডাকাতি হওয়ার পরে তারপর ভিতর বাড়ি করে আবার আর একটা। আর আশ্বিন মাসে ওই বাড়িতে মা আর আমি থাকতাম, আর সবাই ভিতর বাড়ি থাকতাম। তা ওই জন্য আমার বলতো তুই বাড়ি চলে যা, মানে আমার শ্বশুর বাড়ি যে গ্রামে, বলছে ওই গ্রামের বাঘ উঠিছে, তুই বাড়ি যা। আমি চলে আসি, আর ওই রাত্রে 5টা গরু মারে আমাদের বাঘে? বাঘে। একটা নিয়ে যায় আর 4টে জখম করে ফেলে। আপনি বাড়ি ছিলেন না? না, আমি তখন ওই বাড়ি ছিলাম না, তখন আমাদের ভিতরে আর একটা বাড়ি ছিল, সেই বাড়িতে চলে এসেছিলাম। আচ্ছা, এমনি আপনি জঙ্গলের মধ্যে গিয়ে যে সময় মধু কাঁকড়া বা মাছের জন্য যান, সেই সময় আপনার দেখা চোখে বাঘ সামনে থেকে মানে তার কি রূপ দেখেছেন? রূপ মানে কি, ওদের এমনকি কাঁকড়া মারতে গিয়ে দেখা যাচ্ছে আমরা জঙ্গলের ভিতরে শুকনো জায়গা থাকতাম, এরকম নৌকোর পরে বাঘ এসে হয়তো আমাদের নৌকো ছাড়া 30 হাত 40 হাত দূরে এসে ওইখানে শুয়ে আসে। আমরা নৌকো এরকম শুকনো জায়গায় বাবা, খুবই একটা ভয়াবহ ঘটনা তো।
হ্যাঁ, আপনারা মানে সেটা বুঝতে পারতেন কি করে যে আমরা বাঘটা- সকালে যখন উঠি তখন তার পায়ের ছাপ পেতাম। আচ্ছা, আর ধরো একটা জিনিস যদি শুয়ে থাকে তার হ্যাঁ ছাদ তো থেকেই যাবে। থাকবে। এখন ওখানে আমাদের জাল পাতা ছিল, ওই জালের পাশে এসে ছিল রাখতে। তো আপনার সাথে এরকম অ্যাক্সিডেন্ট এই যে হয়েছে যে নৌকোটা না? আপনারা যেটা হ্যাঁ। বলেন যে এই অ্যাক্সিডেন্ট, নৌকাটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট পবিত্র জিনিস। কতগুলো হয়েছে আপনার সামনে? সব আমার নৌকায় উঠে সামনে বাঘের লোকে অ্যাক্সিডেন্ট ধরে না। হয়েছে একটা। একটা মানে আপনার নৌকাটা সামনে একটা থেকে বহুত এরকম জিনিস, যার জন্য দুর্ঘটনাটা নৌকায় হয়ে বসে গেছে। কেউ আর বাজে বাঘ কাজ আমি করতে প্রচুর নেই, দেখি। অত্যাচার করতে নেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সন্ধ্যাবেলা পুজো দিতে হয়, মাকে ডাকতে হয়। মানে নৌকোটাকে ভক্তির রূপে হ্যাঁ। একেবারে দেখা হয়, শ্রদ্ধা করা। আচ্ছা আপনি কখনো জোড়া বাঘ দেখেছেন, মানে একসাথে একসাথে 3টে দেখেছি। একসাথে 3টে বাঘ দেখেছেন? আমরা ঘুমিয়ে আছি, উত্তম ছিল। আমি দেখেছি প্রথম। তিনটে একসাথে, আচ্ছা, রাত তিনটে। তিনটে? হ্যাটট্রিক বাহ, করেছেন, হ্যাটট্রিক করেছেন প্রথমে আপনারা। দুটো মেয়ে তিনটে বাঘ বাঘ। নিয়ে গেছে, পরে মদ্দা বাঘটা নিয়ে গেছে, বড় বাঘ। আচ্ছা হ্যাঁ, বলেন ঘটনাটা একটু। এইখান থেকেই আমরা যেরকম কত আছি, বছর তো মনে হয়? যেখানে রয়েছি, হ্যাঁ, এবার তো ভয় লাগছে শুনে। না, এখানে না, এটা হচ্ছে টাইগারে, আচ্ছা, আমরা হচ্ছে টাইগার 2 তে। টাইগার 2 তে। জায়গা two মানে তে আমরা গেছি। এখন যেই জায়গায় অবস্থান করছি, যেখানে নৌকাটা বহর করা আছে, এই স্থানটার নাম হচ্ছে টাইগার 2, টাইগার জলের টাইগার, মধ্যে। হ্যাঁ। আচ্ছা, আর টাইগার মানে সেই ঘটনাটা হয়েছে। আমরা ঘুমোয় আছি, উত্তম আগে উঠে বসে আছে গোলইতে। আমার বলছে, বাবা কি মাথা মাথা দেখা যায়। তাই উঠে বাঘ যাচ্ছে, তো পর 3টে চলে যাচ্ছে। বাবা, অন্য লোক যদি দেখে ওরকম হঠাৎ করে কেউ হ্যাঁ, নতুন হ্যাঁ, তো প্যান্টের গার্ডার না খুলে ও, প্যান্টেল গার্ডার কি এখনই আমার শুনে কেমন লাগছে। শরীর কষে যায় তো, হার্ট ফেল হয়ে যাবে। হয়তো শরীর কষে যায় তো। আমরা মানে উপলব্ধি এরকম করতে অবস্থা পারছি হয়। এরকম। আমরা আমরা দেখো না, এখানটা কত বছর বা 2 বছর হবে না? না, 2 আরো বছর আগে যেটা আমরা যে গেল হাউসে যে বাঘটা দেখলাম, বেল হাউসে। হ্যাঁ গেল হাউসে গেলাম না, গিয়ে জালের খুঁটে উঠে গেল। হ্যাঁ, সে আরো অন্তত 5 বছর আচ্ছা, আগে। উত্তমদা, তোমার ভয় লাগেনি বাঘ টাক দেখে কখনো? আমাদের তো অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার জন্য ভয় সবারই আছে। ভয় প্রত্যেকের ঠিক আছে, আছে। বাঘেরও ভয় ভয় আছে। বাঘেরও আছে। বাঘেরও আছে, বাঘেরও যেমন আছে। আমাদেরও ভয় আছে। এবার আমরা যখন যে বাঘটা দেখছি, যে বাঘের কথা বলছি, এইখানে আমরা বসে আছি, আর ওই যে জাল ওইখানে 10 হাত ডিস্টেন্স মাত্র মাত্র। তো উপরে ও দাঁড়িয়ে আছে, আমরা নিচে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। কিন্তু ওর সঙ্গে চোখে চোখ রাখা, ওর সামনে গিয়ে দাঁড়িয়ে যে একটা মোটামুটি আমিও একজন মানুষ, ঠিক আছে, এই যে একটা ব্যাপার, এটা কিন্তু করতে হবে। ভয় পেয়ে গেলে খুবই একটা সমস্যা। তো বাবা ছিল, বাবা থাকা মানে আমার একটা বিশাল একটা মনের বল। হ্যাঁ, বাবার সঙ্গে ছিল, বাবা ওর অনেক জন্য কিছু ছিল। এটা একটু বেশি হয়েছে। যাই হোক, তা আচ্ছা, আপনার সামনের থেকে কখনো বিপদ হয়েছে আপনার আরোহীদের, বন্ধুদের, হ্যাঁ, হ্যাঁ। এরকম হয়েছে কি ঘটনা? সেটা আমরা একটু বলেন। আমরা একসঙ্গেই গেছি নদীতে। মানে মাছ কাঁকড়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা তখন মাছ ধরতাম আর ওরা তখন কাঁকড়া ধরতে গেছে। তা আমরা এমনি জঙ্গলে উঠেছি, উঠার পরে আমাদের পাশে একটা লোক বলতে কিসের একটা শব্দ হলো। হুম। তা আমি ওইখান থেকে ছুটে তাদের পাশে চলে গেলাম, যে দেখলাম ও তখন এইখানে আর কি ওর হাত দিয়ে পাঞ্জার দাগ আর কি। হ্যাঁ টেনে নামাচ্ছে। তা টেনে মাটিতে যখন ফেলে দিল, মাটিতে যখন পড়ে গেল, ওর বডি তখন মাটিতে পড়তে চায়নি, তার আগেই ধরে নিতে, এখানে ধরে নিতে। ওরা বেশি ধরে ঘাড়টা। আমি বসে বসে দেখতে যাই কত দূর ও বাঘ ছাড়া, আমি 6 হাত কি 7 হাত দূরে, বাবা, একদম কাছাকাছি। একদম কাছাকাছি। এখন আমি বসে বসে দেখছি, আপনার তো কিছু করার নেই ওখানে। না, আরো লোক আছে, তারা সব চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন ওই বসে বসে আমি চিন্তা করছি যে এইভাবে মানে এই টাইগারে গেওখালি নাম আছে, একদিনে একসঙ্গে 3টে লোক নিয়ে যায়। আমাদের গোষ্ঠীর লোক, তাও আবার আমাদের মন্ডল উত্তম দাদের গোষ্ঠীর লোক হ্যাঁ, তার 3 জন পরিবারকে নিয়ে যায়। নিয়ে যায়। মানে তারা কি বেঁচে ছিলেন নাকি না, মরে গেছে। সবাই? হুম, এটা ও। গিয়েও খালি এখান থেকে 2 ঘন্টা তারা বাঘে ধরলে বাঁচার চান্স খুব কম। খুব কম আছে এখনো বেঁচে আমাদের এই এলাকায় ওইটা আমার 3-4টে লোক। সেই শ্বশুর। আচ্ছা, বলছি সুন্দরবনে কি সব থেকে মানে ভয় কি কাঁকড়া ধরাতে? কাঁকড়া ধরতে গিয়ে কি বেশি বাঘরা? সুন্দরবনে উপারে পার হলে শুধু কাঁকড়া না, মাছেও ভয় আছে, সতর্ক থাকতে। সতর্ক। আমি যদি জাল পাতবো তো এই আমরা জালে হচ্ছে কুলি ওঠা লাগে না, কিন্তু আর যে জাল আমরা বাই, ফাইবার জাল বাই, সুতোর জাল বাই, ও কুলি ওঠা লাগবে।
তখন হয় পুকুরে ওঠা জীবনের ভয়। লাগবেই। কাঁকড়া ধরো তাও ছোট, ওই খাড়িতে ছোট ছোট সরু সরু খাড়িতে ঢুকতে হবে। খাড়িতে বেশি ভয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এমন জায়গায় ঢুকলাম, এই নৌকার দুই সাইডে জঙ্গলে, ঘুরাতে পারবো না। ওখান থেকে মানে এইভাবে লাফিয়ে যাবে। আসার সম্ভাবনা থাকে। লাফানোও লাগবে না, এমন জায়গায় কাঁকড়া ধরতে গেলে লাফানো লাগবে না। ওই উপর দিয়ে গড়ে নিচে নৌকোর খোলে পড়বে। অটোমেটিক। হ্যাঁ, আর এমনি অন্যান্য পশু টশু, কুমির বা অন্যান্য যে বন্য প্রাণীগুলো, কুমির টুমির আমাদের এখানে দেখা যায়। কুমিরই এবছর অনেক লোক এপার থেকে নিচে, এই বছর অনেক লোক নিয়েছে কুমিরে। 4-5টা লোক নিয়েছে ফরেস্টের এখান থেকে। বাবা, নাকি সেগুলো তো শেয়ার করতে খবরও হয় না দেখি। না, খবর ও খবর হয় না। কি জ্বালা। নেমেছিল। আর কুমির কি করে নিল কি করে? মানে নিয়েছে এবার কি করে সেটা? এই মাছ ধরতে চরে নেমেছে। ও মাছ ধরতে নেমেছে। আচ্ছা এটা আচ্ছা। আমাদের এই পাশে না, এটা হচ্ছে ওপাশে খুবই একটা প্রকল্প বলে একটা সুন্দরবন আচ্ছা, মানে আচ্ছা। যেমন সুন্দর একটা বিষয় আছে প্রকৃতির, আর সুন্দর মানে ভয়েরও বিষয় আছে। হ্যাঁ, ভয় এখানে এই পাও দিলে ভয়। তুমি জঙ্গলে উঠলে তোমার নজর চারিদিকে রাখতে হবে, যদি এদিক ওদিক হয়েছে কিছু করার নেই। তাই তো বলছি, একটু নিয়ে সুন্দরবন চলে যেমন জঙ্গলের সুন্দর সবথেকে তেমন বড় ভয়। শত্রু কি জানো? মানে খুবই জঙ্গলের সতর্ক সবথেকে থাকতে বড় হয় এখানে, শত্রু মানে হচ্ছে একমাত্র ঘুম। পদে পদে সতর্ক থাকতে হবে। জঙ্গলে আচ্ছা, আপনারা তো রাত্রেবেলায় অনেক যে সমস্ত, এই যে আমার আজকে যেরকম রাত্রে আমরা এই জায়গায় যাপন করছি, এরকম তো রাত্রে অনেক খাড়ি টাড়িতে আগে যাপন করতেন। তা সেই সময় কি মানে রাত জেগে থাকতে হতো আপনাদের? না, রাত জাগার কোনো ই নেই, এমনি তুমি ঘুমিয়ে থাকো, কিন্তু কোনো অসুবিধা হবে না। ঘুমালে যদি বাঘ চলে আসে? না, নৌকোয় বাঘ এখনো পর্যন্ত আসেনি। কিন্তু দুই একটা ভিডিও নৌকো আমরা ওঠে। দেখেছি, মানে নৌকোর টুরিস্ট উপরে ওঠে না। নৌকাতে বা ছোটখাটো খাড়িতে যে সময় যাচ্ছে মাছ ধরতে, যে সমস্ত জেলে মানুষেরা বা মৎস্যজীবীরা, তাদের নৌকাতে লাফ দিতে। এবার কিছু কিছু জায়গা আছে বন্ধ এলাকা, সেটা টাইগার থেকে বন্ধ করে নিষেধ করে দিয়ে এই এলাকায় মাছ ধরা যাবে না, খালি বন্ধ। সেখানে খুব খতরনাক। যেমন আছে তোমার খোলাখালি, খোলাখালি। খোলাখালি, কোলাখালী। খোলাখালি। সেইসব জায়গায় ভয় বেশি। সে জায়গা তোমার উঠতে সময় দেবে না। এইরকম। আচ্ছা, এরকম। আপনারা যে মাছ কাঁকড়ার জন্য যে নিজের জীবন বিপন্ন রেখে, পরিবারকে রেখে এই যে যেতেন, তা পরিবারের লোকের দুশ্চিন্তা হতো না? বাড়ি আসলে কি জিজ্ঞাসা করতো আপনাদের কাছে? তো দুশ্চিন্তা তো তারা করবে। এখন ঘটনা, আমাদের এই এলাকাটা খুব গরিব এলাকা। আচ্ছা। আগে, এখন যে 2 বছর চাষ হচ্ছে, আগে কিন্তু 2 বছর চাষ হতো না। ওই একটা বর্ষার ফসল ওইটে, আর এই মাছের পরে নোনা মাটিতে সেরকম চাষাবাদ হতো না। চাষাবাদ হতো না। একমাত্র মাছ কাঁকড়ার পরে নির্ভর করতো এই জায়গার লোক বেঁচে থাকার জন্য। তো বেঁচে থাকতে গেলে, বন্ধ হলো লাইট? না, আচ্ছা। বেঁচে থাকতে গেলে মাছ কাঁকড়া ধরতে যেতে হবে। প্রচুর লোক আমাদের এই এলাকায় প্রচুর লোক বাঘে নিয়ে যাবে। যদি বাঘে খাওয়ার লোক এক জায়গা করা হয়, তাহলে অন্তত 2টো পাড়া হবে। দুটো পাড়া? হ্যাঁ, এত দুটো লোক পাড়ার বাগে লোক। খেয়ে গেছে। আচ্ছা, আপনাদের এখানে তার মানে তো বিধবা পল্লী আছে নাকি? বিধবা পড়লে তার বেশি বলা হয়ে যাবে। আরো বেশি তার মানে? এইরকম। হ্যাঁ, এত বেশি নিয়ে যায়, কিন্তু খবরে তো মানে বা অন্যান্য জায়গায় প্রকাশিতই হয় না। এগুলো খবর হয় না, এগুলো মানে খবর যা দেয় না। হয় আপনাদের মানে এরকম গরিব পরিবারের মধ্যে দিয়েই জীবনহানি, প্রাণহানি হয়, তাই তো? এবার খবর হয় কোনগুলো, যেগুলো পাশের লোক, যেমন আমি ফরেস্ট থেকে পারমিট করে এই এলাকায় ঢুকেছি, এই লোক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেগুলো খবর হয়, সেগুলো খবর হয়। আর যারা কিন্তু- বিনা অনুমতিতে চলে যায় তাদের কোনো সেগুলো খবর খবর হয় না। হয় না। আগেরকার দিনে ব্ল্যাক কাটা হতো খুব, সে সমস্ত লোকের কোনো খবর হয় না। আচ্ছা আচ্ছা। এখন ওই ব্ল্যাক কেউ কাটে না, এই জঙ্গলের কাঠ কেউ কাটে না, যার জন্য ও ব্ল্যাক কাটা মানে জঙ্গলের কাঠ কেটে চুরি করে বিক্রি আর কি? বিক্রি। আচ্ছা। আচ্ছা আচ্ছা। এখন ও সমস্ত এখন আর হয় না। হ্যাঁ হ্যাঁ না। স্বাভাবিক বিষয়, কারণ না জঙ্গলটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব। তো শুনলেন এই জেঠুমাসের মুখ থেকে ওনার জীবনের যে অভিজ্ঞতা, 30 থেকে 35 বছর উনি এই গভীর জঙ্গলের ভিতরে মাছ ধরে কিন্তু ওনার জীবিকা উনি চালিয়েছেন বা চালাচ্ছেন এখনও। তো একটা সময় ডাকাতের কবলেও পড়তে হয়েছে, আর বাঘ তো আছেই। তো শোনালেন উনি ওনার নিজের মুখ থেকে ওনার সেই কাহানি। তো সুন্দরবন মানে শুধু ইলিশ উৎসবে এসে বা শীতকালে সুন্দরবন ভ্রমণ করেই চলে যাওয়া নয়। সুন্দরবনে প্রায় 125-130টা দ্বীপ আছে,
তার মধ্যে ধরেন কয়েকটা দ্বীপে মানুষ বসবাস করে, আর বাকি দ্বীপগুলোতে কিন্তু মানুষ বসবাস করে না। তো সেই সব জঙ্গলেই কিন্তু এনারা যান মাছ ধরতে। এবং উনি বললেন যে কত মানুষ এমন যদি এক জায়গায় করা হয়, কটা বললেন, 2টো পাড়া হয়তো খালি হয়ে যাবে, মানে এমন মানুষকে বাগে নিয়ে গেছে। এবার এমনটা হয় যে অনেক মানুষ পারমিশন করে মাছ ধরতে যায়, এবং একটা সময় ছিল অনেকে বিনা পারমিশনে চুরি করে মাছ ধরতেন। তাদের যদি তখন বাঘে নিয়ে যেত বা বাঘের আক্রমণ তারা বাঘের কবলে পড়তো, সেই সবের কিন্তু কোনো হিসাব সরকারের কাছে থাকতো না বা সরকার পেত না। তো এমন কিন্তু বহুত ঘটনা আছে সুন্দরবনে, যেটা ঘটে চলেছে, আজও ঘটছে, হয়তো আমরা জানি না, বা এমনও হতে পারে। তো শুনলেন আপনি, শোনালাম ওনার মুখ থেকে ওনার জীবনের সেই ঘটনা। তো রান্না প্রায় হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে সকালে আবার জাল ফেলতে হবে। তো রাত অনেক হলো, আমাদের রান্না প্রায় কমপ্লিট। একদম দেখতেই পাচ্ছেন নৌকার মধ্যেই কিন্তু রয়েছি। ওদিকে রয়েছে দাদারা, উত্তম দাদা খাওয়া দাওয়া করছে, এদিকে আমরা 4 জন বসে রয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া সারবো। দেখেছেন এই যে ট্যাংরা মাছ যেটা পাওয়া গিয়েছিল সেটাই কিন্তু রান্না হয়েছে। এদিকে রয়েছে ভোলা মাছ। তো এটা খাওয়া দাওয়া সেরে এখন শুয়ে পড়বো, আমাদের আবার উঠতে হবে ভোর 4টের সময়। তো চলুন, গুড নাইট। দেখুন এখন ঘড়ির কাঁটায় ভোর 4টে বাজে, আমরা ছিলাম একদম খাড়ির পাশেই। তো দেখুন কিছু মানুষ এখন জঙ্গলের ধার দিয়ে তারা জাল পেতেছিল, এবং তারা বনো যে শুয়োরগুলো আছে সেইগুলো মাছ খেয়ে নেয় বলে তারা লাইট নিয়ে 3-4 জন রয়েছে দেখছি, তারা সেই শুয়োরগুলোকে তাড়াচ্ছে। মানে কতটা ভয়ঙ্কর জীবন। এই মাতলা নদী কিন্তু এখন বেশ উত্তাল, কারণ হাওয়া দিচ্ছে, তো ঢেউ কিছুটা অনুভব করতে পারছি এখনই। কালকে যখন এসেছিলাম আমরা, আগের ভিডিওতে আপনারা দেখবেন, তখন কিন্তু এতটা ঢেউ ছিল না। তো দূরে দেখতে পাচ্ছেন যে লাইটগুলো দেখা যাচ্ছে, সেই মানুষগুলো কিন্তু ওই লাইট নিয়ে ওই চর দিয়ে হেঁটে যাচ্ছে। এটাই কিন্তু এই মৎস্যজীবীদের জীবন। আর দেখুন আমাদের নৌকায় যে রেডি, এখনই স্টার্ট দেবে, জাল ফেলা শুরু হবে। আগের পর্বে আমরা ইলিশের সন্ধানে গিয়েছিলাম কিন্তু পাইনি, তো এখন আবার জাল ফেলা হবে যদি আমরা ইলিশ পাই। তো দেখুন এই যে জাল কিন্তু ফেলা শুরু হয়ে গেল। দেখুন, বুঝতে পারছেন এখন কিন্তু রাতের আধার, মানে একদম ভোর রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর বেশ হাওয়া দিচ্ছে চারিদিকে। আপনারা ঢেউটা দেখে আন্দাজ করতে পারছেন কতটা হাওয়া দিচ্ছে। হাওয়া দিলে কিন্তু এই মাতলা নদী ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে। দেখুন কতটা ঢেউ, তার মধ্যে দিয়ে আমাদের নৌকা সামনের দিকে এগিয়ে চলছে এবং জালটা পড়ছে। এই দেখুন জাল ফেলে দিল আমাদের, আর কমলদা এদিকে দাঁড় বাইছে।